হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা 47 থেকে কোশ্চেনগুলো সলভ করব। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। ক্লাস 12-এর সেমিস্টার 3-র প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, পরপর ভিডিওগুলো আছে। থাম্বনেলে লেখা আছে যে কোনটাতে কি পড়িয়েছি। দেখো, কিউ কিউ এবং কিউ তিনটি আধানকে এই বিন্দুগুলোতে রাখা হয়েছে। তাহলে কিউ এর ওপর ক্রিয়াশীল বল কত হবে? দেখো, তাহলে তিনটে বিন্দু আগে নিতে হবে। ওকে, একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে D0, D0 মানে এইটা, আর একটা হচ্ছে 2D0, 2D0 মানে হচ্ছে ঠিক এইটা। ওকে, তাহলে এইটা ডি, এইটুকু ডি, আবার এইটুকু ডি। কোথায় কি আছে? প্রথমে এইখানে রাখা হয়েছে কিউ, এইখানে রাখা হয়েছে স্মল কিউ, এইখানে রাখা হয়েছে ক্যাপিটাল কিউ। দিয়ে বলছে এই স্মল কিউ এর ওপর ক্রিয়াশীল বল কত? তাহলে স্মল কিউ এর ওপর ক্রিয়াশীল বল হচ্ছে 0। কেন 0 বলো তো? এই ডিস্টেন্স দুটো দেখো সেম, এই ডিস্টেন্স দুটো সেম হওয়ার জন্য এই আধানটা এর ওপর যতটা বল এই দিকে দেবে, এই আধানটা এর ওপর ততটাই বল কিন্তু এই দিকে দেবে। তাহলে মোট বল কত হয়ে গেল? মোট বল হয়ে গেল 0। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দুটি ধাতব গোলকের ব্যাসার্ধ 2 সেমি এবং 3 সেমি। প্রথমটি অনাহিত এবং দ্বিতীয়টি 10 ESU আধান দেওয়া হলো। এখন গোলক দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে গোলক দুটিতে আধান কত হবে? দেখো, এইটাও তড়িৎ বিভব চ্যাপ্টারের কোশ্চেন, কিন্তু এটা এখানে করা যাবে, খুব একটা কঠিন কিছু না। মনে রাখবে, দুটো গোলককে আমি আধান দেওয়ার পর যদি তার দিয়ে যুক্ত করে দিই, তাহলে আধান ভাগ হবে। এখান থেকে এখানে আধান যাবে, বা এখান থেকে এখানে আধান আসবে, কিছু একটা হবে। তো আধান কীরকমভাবে ভাগ হবে? কার কাছে বেশি যাবে, কার কাছে কম যাবে? এই যে ব্যাসার্ধের অনুপাত যা আছে না, 2/3, আধান বন্টনের অনুপাত সেইটাই হবে। মোট আধান তো 10, ঠিক আছে? তাহলে 2/3 হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। তাহলে 2কে তুমি যদি ডবল করে দাও তাহলে কত হবে? 4। আর 3কে ডবল করলে কত হবে? 6। তাহলে 4 আর 6 কত? 10। ঠিক আছে, তাহলে তুমি যদি 4/6 করো, দেখো 2 2 4 হবে, আর 2 3 6 হবে। তাহলে 2/3 হয়ে গেল। তাহলে কোনটা উত্তর হবে? উত্তর হবে 4 আর 6। আর দেখো, একটাও এই 2/3 অনুপাত আসবে না, শুধুমাত্র এইটাই 2/3 অনুপাত আসবে। তাহলে এটা উত্তর হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। দুটি আধানকে, ঠিক আছে, দুটো আধান আছে, একটা প্লাস কিউ প্লাস কিউ। বেশ, এই প্লাস কিউ এর মাঝে একটা ক্যাপিটাল কিউ আধান স্থাপন করা হলো। মাঝখানে একটা ক্যাপিটাল কিউ আধানকে স্থাপিত করে দিয়েছে, এটা কিউ কিউ। ওকে, তো গোটা সংস্থাটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে ওই ক্যাপিটাল কিউ এর মান কত হবে, এইটা জানতে চেয়েছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দেখতেই পাচ্ছ HS 2023-এ কিন্তু এসেছিলো। মনে রাখবে, যখনই সাম্যাবস্থার কথা বলবে, তখন যে কোনো একটা আধানের ওপরে ক্রিয়াশীল বল, হ্যাঁ, মোট ক্রিয়াশীল বলকে 0 করে দেবে। তাহলে এই আধানটা কি, ধরো না, এই আধানটার উপরে ক্রিয়াশীল বল কত? Q² এই গোটা দূরত্বটা, এইটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে গোটা দূরত্বটা কত? গোটা দূরত্বটা তো 2R। তাহলে Q² 2R² মানে 4R² প্লাস, আবার এইটা দেখো Q/R² = 0। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে, দেখো Q = -Q/4। ঠিক আছে, দেখো -Q/4, এইটা হয়ে যাবে উত্তর। আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে যাব দেখো নেক্সট কোয়েশ্চেনে। বলছে 0.50 নাম্বার কোয়েশ্চেনটা যেটা আছে এখানে, 0.05 গ্রাম ভরের একটি পিত বলের আধান 100 ESU। অন্য একটি ধাতব আহিত বলকে ওই পিত বলটির উপরে 10 সেমি দূরে রাখলে পিত বলটি সাম্যাবস্থায় থাকে। ধাতব বলটির আধান কত? দেখো, একটা জিনিস বুঝতে হবে। বলছে, পুরো গল্পটা বুঝিয়ে বলি। 0.05 গ্রাম ভরের একটা পিত বল এখানে আছে। এবার এই পিত বলটা এমনি এমনি থাকবে না, এ তো নিচের দিকে পড়ে যাবে, mg বল কাজ করবে। বুঝতে পেরেছো তো? এইখানে কিন্তু আধানও আছে 100 ESU, কিন্তু ও নিচের দিকে পড়ছে না। কেন পড়ছে না? কারণ এইখানে একটা, হ্যাঁ, অন্য একটা আহিত কোনো গোলক আছে। ঠিক আছে, বোঝা গেল? এদের মধ্যে দূরত্ব কত? 10 সেমি। এদের মধ্যে দূরত্ব হচ্ছে 10 সেমি। তাহলে কেন পড়ছে না? তা এ তো পড়ে যাওয়ার কথা, নিচের দিকে ওজন কাজ করছে। তাহলে পড়বে না যদি এই গোলকটা আকর্ষণ বলের সাহায্যে ধরে রাখে। তাহলে এই দিকে এফ বল কাজ করবে, আর নিচের দিকে mg বল কাজ করবে। ঠিক আছে, তো কুলম্ব ফোর্স কত? কুলম্ব ফোর্স তো QE বা Q1 Q2/R², যা বলবে বলো। ঠিক আছে, কুলম্ব ফোর্স তো Q1 Q2/R² বা QE। তাহলে আমি যদি Q1 Q2/R² লিখি, হ্যাঁ, Q1 Q2/R², এইটা কুলম্ব বল, এইটা সমানই আমি বলতে পারি mg। বুঝতে পেরেছো তো? এবার একটা আধান না তোমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 100 ESU। তাহলে অপর আধানটা কত সেইটা বার করতে বলছে। তাহলে তুমি 100 গণিত, হ্যাঁ, Q2টাকে না হয় Q ধরে নাও, আর কত? আর হচ্ছে গিয়ে 10, 10² তো আবার 100 = mg। এম আবার বলে দিয়েছে, দেখো এম বলে দিয়েছে 0.05। ঠিক আছে,
আর জি বলা নাই, জি যদি বলা না থাকে তুমি 10ও ধরতে পারো, বা না বলা থাকলে 9.8 ধরাই বেটার। 100 কেটে দাও, ব্যাস। তাহলে দেখো অ্যান্সার চলে আসবে। কি আসবে? কিউ ইকুয়াল টু 9.8 ইন্টু 5, তার মানে হচ্ছে কি 4.9, বুঝে গেল? কিন্তু এখানে সরি 49 তো এমনি হলো, ভালো কথা। কিন্তু ও এখানে 9.8 হবে না, এটা 980 হবে। তার কারণটা কেন বুঝতে পেরেছো? কারণ এটা তো সব সিজিএসে নিয়েছি আমি, তাই না? আর সিজিএসে জি এর ভ্যালু 980, 981 নেই, 980 নেই, আমি 980 নিচ্ছি, ঠিক আছে? তাহলে কত হবে দেখো, তাহলে তো 980.5 যদি তুমি করো, এটা যদি 0.5 থাকতো তাহলে কত আসতো? তাহলে 490 আসতো। কিন্তু 0.5 তো নাই, 0.05 আছে, তাহলে পয়েন্টটা এইদিকে বসে যাবে। তাহলে 49 ইএসইউ, 49 ইএসইউ উত্তর হবে। বুঝতে পেরেছ? দেখো 49 ইএসইউ। আচ্ছা, এটা মাইনাস না প্লাস বলো তো? এটা অবভিয়াসলি মাইনাস হতে হবে। কেন বলো তো মাইনাস হতে হবে? এইটা তো প্লাস আছে, তাহলে এইটা যদি মাইনাস না হয় তাহলে কি আকর্ষণ করতে পারবে? পারবে না। তাহলে -49 ইএসইউ। দেখো ক্লিয়ার কি না? ওকে, ইরেজ করলাম। এবার নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। আর বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে কিউ মানের আধান রাখা আছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমি আগে নিলাম, এর প্রত্যেকটা বাহু কত করে? আর করে। প্রতিটি আধানের ওপর প্রযুক্ত বলের মান কত? দেখো প্রত্যেকটা আধানের ওপর প্রযুক্ত বলের মান কি হবে বলো তো? যে কোনো একটা আধানকে ধরো না, যদি এইটাকেই ধরো, এই আধানটা কি করছে? একে এই দিকে ঠেলছে, ঠিক আছে তো? আর এই আধানটা কি করছে? একে এই দিকে ঠেলছে। এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটাও তো 60 ডিগ্রি, যদি এরকম ধরে নিই। তাহলে এইটা এফ হলে এইটাও এফ। তাহলে ফর্মুলাতে কী ছিল বলো তো? লব্ধি, এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2FF মানে এফ স্কোয়ার কস 60 হচ্ছে কি হাফ, 2 কেটে দাও, তাহলে √3F। এবার এফ তো তুমি জানো, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, হয়ে গেল উত্তর। ওকে, দেখো ক্লিয়ার কি না? এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে আর ব্যাসার্ধের একটি পরিবাহী গোলককে কিউ আধান দেওয়া হলো, আর ব্যাসার্ধের অপর একটি গোলককে এর সঙ্গে স্পর্শ করানো হলো এবং আধান ভাগ হওয়ার পর তাদের পৃথক করা হলো। আর এর কোন মানের জন্য দুটি আহিত গোলকের মধ্যে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে? দেখো দুটো গোলক আছে, ঠিক আছে, বুঝতে হবে জিনিসটা। একটা হচ্ছে এই স্মল আর ব্যাসার্ধের গোলক, আর একটা হচ্ছে ক্যাপিটাল আর ব্যাসার্ধের গোলক। ঠিক বলছে স্মল আর ব্যাসার্ধের একটি পরিবাহী গোলককে কিউ আধান দেওয়া হলো। বেশ, তাহলে কিউ আধান দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার কিউ আধান দেওয়ার ফলে তারপরে আর ব্যাসার্ধের অপর একটা গোলকের সঙ্গে স্পর্শ করানো হলো। তার মানে প্রথমে কী করা হয়েছে? এই আধানটাকে কি তোমার এই গোলকটাকে আধান দেওয়া হয়েছে। এই গোলকটাকে আধান দেওয়ার পরে এই গোলকটার সঙ্গে টাচ করিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এই গোলকে কোনো আধান ছিল না, এই গোলকে আধান দেওয়া হয়েছিল, তারপরে এই গোলকটাকে এই গোলকের সঙ্গে টাচ করিয়ে দেওয়া হলো। যখনই টাচ করিয়ে দেওয়া হবে এ কিছু আধান এঁকে দেবে, তাহলে এর কাছে আধান কিছুটা কমবে আর এর কাছে আধান বাড়বে। বোঝা গেল? এবার ঘটনা হচ্ছে আধান কত করে ভাগ হলে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হয়? এটা আমি আগেও বলেছিলাম, মনে রাখবে। আধান যদি অর্ধেক করে ভাগ হয় তাহলে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হয়। আর তোমাকে এটা শিখিয়েছিলাম যে ব্যাসার্ধের অনুপাত যা হবে আধানের ভাগের অনুপাত তাই হবে, ঠিক আছে? তাহলে যদি সমান সমান ভাগ হয় তবেই তো কৃতকার্য মানে বলটা যে ক্রিয়াশীল বল সেটা তো ম্যাক্সিমাম হবে। তাহলে R হতে হবে, ঠিক আছে? R হতে হবে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। একটি তড়িদাহিত বলকে একটি রেশমের সুতোয় বেঁধে ঝোলানো হলো। বেশ ভালো কথা। তাহলে এটা একটা রেশমের সুতো, এইটা একটা পাত, এই পাতে আধান আছে, আর রেশমের সুতোর সাহায্যে এই পাত থেকে একটা বলকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে থিটা। খুব সুন্দর। এবার বলছে আধানের তলমাত্রিক ঘনত্ব কার সঙ্গে সমানুপাতিক? তলমাত্রিক ঘনত্ব মানে সিগমা, ঠিক আছে তো? দেখো এই বলটার ওপরে কয়েকটা ফোর্স কাজ করবে। এই বলের মধ্যে আধান আছে, কিন্তু এটা আহিত বল, এমনি বল নয়। যখনই আধান থাকবে তখন একে এই দিকে ঠেলবে। কত বলে? কিউই। এর নিচের ওজন কাজ করবে নিচের দিকে mg। বোঝা গেল? দড়ির টান কাজ করছে টি। এবার এই দড়ির টানকে তুমি দুটো ভাগে ভাগ করো, এই দিক আর এই দিক। এইটা থিটা হলে এটা থিটা, তাহলে এইটাকে তুমি বলতে পারো যে টি কস থিটা, আর এইটাকে তুমি বলতে পারো যে টি সাইন থিটা।
এইটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। যদি সাম্যাবস্থানে থাকে তাহলে তোমাকে বলতে হবে যে স্যার টি সাইন থিটা ইকুয়াল টু কিউই আর টি কস থিটা ইকুয়াল টু এমজি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কিউই বাই এমজি। আশা করি ক্লিয়ার। দেখো ঠিক কি না, হবে তো? তাহলে আধানের যে তলমাত্রিক ঘনত্বের কথা বলছে, এই আধানের তলমাত্রিক ঘনত্ব এই কিউয়ের জায়গায় আমি কি লিখতে পারি? কিউয়ের জায়গায় তো আমি সিগমা ইন্টু এস লিখতে পারি না। এস হচ্ছে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে আধান যদি সিগমা হয় তাহলে এস ক্ষেত্রফলে সিগমা এস ইন্টু ই বাই এমজি। সে যাই হোক না কেন সিগমাটা তো ওপরই আছে, তাহলে সিগমা ভ্যারিজাজ ট্যান থিটা উত্তর। ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু সলভ করতে হবে। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা। 54 কোশ্চেনটা একদম হালুয়া কোশ্চেন। বলে দিয়েছে যে 0.8 কুলম্ব আধানকে Q1 এবং Q2 মানের আধানে বিভক্ত করা হলো এবং তাদেরকে পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে সরিয়ে দেওয়া হলো। বেশ, তাহলে কত করে এদের মান হলে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে? অর্ধেক করে হলে। আবার কি 0.8-এর অর্ধেক কত? 0.8/2 মানে 0.4। আমি তো আগেই বলেছি অর্ধেক অর্ধেক ভাগ হলে বল হবে সর্বোচ্চ। স্থির তড়িৎ আকর্ষণ বল এটা একটা কি? এটা হচ্ছে একটা সংরক্ষী বল, এটা আগেও বলেছি। এর অধীনে যখন তুমি কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তখন কৃতকার্য পথের ওপর নির্ভর করবে না, শুধু প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর ওপর নির্ভর করবে। বোঝা গেল? তাহলে সেই ধরনের বলকে আমরা কী বল বলে থাকি? সংরক্ষী বল। এটা ক্লাস 11-এ ছিল। শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা এপসাইলন নটের একক কী? তো উত্তর হয়ে যাবে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। কী করে আসে? এফ ইকুয়াল টু তুমি কী লেখো? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এপসাইলন ইকুয়াল টু আমি এটা লিখতে পারি যে Q1 Q2 বাই এফ আর স্কোয়ার। Q1 Q2 মানে তো কুলম্ব স্কোয়ার, এফ মানে তো নিউটন ইনভার্স, আর আর মানে হচ্ছে কি মিটার টু দি পাওয়ার -2। তাহলে উত্তর দেখো হয়ে গেল। তারপরের কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এল দৈর্ঘ্যের একটি আহিত তার এক্স অক্ষের ওপর রাখা আছে। তাহলে এল দৈর্ঘ্যের একটা আহিত তার এইখানে রাখা আছে, এটা এল দৈর্ঘ্য। ওই তারের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা ইকুয়াল টু এ এক্স স্কোয়ার। তারটির মোট আধানের পরিমাণ কী হবে? দেখো এই তারটাকে আমি যদি এরকম ধরি যে 0 থেকে এল পর্যন্ত রান করেছে, হ্যাঁ, ক্ষুদ্র দৈর্ঘ্যে, একদম ক্ষুদ্র দৈর্ঘ্যে আধান কত হবে? আমি যদি ক্ষুদ্র দৈর্ঘ্যকে ডিএক্স ধরি, তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যে আধান হবে ডি কিউ। সেই ডি কিউ ইকুয়াল টু তুমি কী বলবে? ল্যামডা ইন্টু ডিএক্স বলবে তো। তাহলে ল্যামডা ইন্টু ডিএক্স, ডিএক্স তো তুমি জানো, ডিএক্স হচ্ছে এ এক্স স্কোয়ার। তাহলে মোট আধান কত? কিউ সমান ইন্টিগ্রেশন 0 থেকে এল। তাহলে ল্যামডা এ এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3। তাহলে এক্স কিউব বাই 3 আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে 1/3 ল্যামডা এ এল কিউব। ঠিক আছে, 1/3 ল্যামডা এ এল কিউব। সরি, ল্যামডাটা কেন হলো আবার? আরে ছি, ল্যামডার ভ্যালুটাই তো বসিয়ে দিয়েছি না, আবার ল্যামডা কেন বসাচ্ছি? সরি, এক্সট্রিমলি সরি। আমি তো ল্যামডার ভ্যালুটা এ এক্স স্কোয়ার বসিয়েছি, এ এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? এ এক্স স্কোয়ার ডিএক্স তো ল্যামডার ভ্যালুটাই বসিয়েছি, তাহলে আবার ল্যামডাটাকে আমি কেন লিখছি? বুঝতে পেরেছো? দেখো এখানে ল্যামডার ভ্যালুটাই তো আমি বসিয়েছি এ এক্স স্কোয়ার, তারপরে ডিএক্সটা যেমন আছে ডিএক্স, এটাকে বাইরে বের করে দিলাম, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্সের কিউব বাই 3। ব্যাস উত্তর বেরিয়ে গেল। কোনো ইলেকট্রনের গতিবেগ বৃদ্ধি করা হলে তার আপেক্ষিক আধানের মান কী হবে? যদি গতিবেগ বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক আধান হ্রাস পাবে, এটা আগেও বলেছিলাম। আচ্ছা, এসআই পদ্ধতিতে তড়িৎ প্রাবল্যের একক কী হবে? ঠিক আছে, তড়িৎ প্রাবল্যকে আমরা কী দিয়ে লিখি? ই দিয়ে। ই ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ। তাহলে নিউটন পার কুলম্ব এইটা হতে পারে, বা ভোল্ট পার মিটার স্কোয়ার এইটাও হতে পারে। সরি, ভোল্ট পার মিটার এটাও হতে পারে। এই দুটো এককই মনে রাখবে, ভোল্ট পার মিটারও মনে রাখবে, আবার নিউটন পার কুলম্বও কিন্তু মনে রাখবে। এখানে এইটা আছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কী হবে? তুমি চাইলে বের করতে পারো। কী করে বের করবো দেখো, ই ইকুয়ালস টু আমরা জানি এফ বাই কিউ। এফের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 আর কিউ এর মাত্রা আইটি। তাহলে এম এল টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স, এম এল টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। কোনো বিন্দুর আধান
থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য ই হলে, এটা তো আমরা জানি ই ভ্যারি চার্জ কী হয়, ই ভ্যারি চার্জ হয় 1/r²। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। ঠিক আছে, একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং দূরত্বের পরিবর্তনের লেখচিত্র কী হবে? y = 1/x² গ্রাফ। এই তো গ্রাফটার ক্যারেক্টারটা হবে ঠিক এইরকম 1/x² মতো। তো হয়ে গেল। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে? x0 বিন্দুতে +q আধান এবং -x,0 বিন্দুতে -q আধান রাখার জন্য 0,y বিন্দুতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র কী হবে? দেখো, খুব ভালো কোয়েশ্চেনটা, একটু কনসেপচুয়াল। ঠিক আছে, আমি দুটো পয়েন্ট নিয়েছি, একটা x,0 মানে এইটা হচ্ছে x,0, আর একটা এইখানে নিয়েছি -x,0। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আছে কি +q, এইদিকে আছে +q, এইদিকে আছে -q। ঠিক তোমার মনে হচ্ছে না এটা একটা যেন ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু? আমি দ্বিমেরু দেখো আগে পড়িয়ে রেখেছি, যারা দেখোনি তারা অবশ্যই থাম্বনেলে ওই প্লেলিস্টে চেক করো, থাম্বনেলে লেখা আছে, দ্বিমেরুর ভিডিওটা একবার অবশ্যই দেখে নিও। এবার বলছে 0,y বিন্দুতে তুমি একটা আধান রেখেছো, তাহলে 0,y মানে এই বিন্দুটা। ঠিক, তাহলে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে যদি কোনো আধান থাকে, তাহলে মোট তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করে? একটু মনে করে দেখো, মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করে ঠিক এই দিকে। ঠিক আছে, কী করে আসে একটু দেখিয়ে দেবো কী করে আসে। দেখো, তুমি যদি এখানে একটা একক ধনাত্মক আধানকে রাখো, তাহলে এ কী করবে? একে বিকর্ষণ করবে, আর এ কী করবে? একে আকর্ষণ করবে। এইটাকে আমি যদি বলি যে E1, তাহলে এই দিকে একটা কম্পোনেন্ট, এই দিকে একটা কম্পোনেন্ট। এইটা থিটা হলে এইটাও থিটা, তাহলে এইটাকে আমি বলতে পারি যে E1 cos থিটা, আর এইটাকে বলি আমি যে E1 sin থিটা। এইটা E2, তাহলে এই দিকে একটা কম্পোনেন্ট, এই দিকে একটা কম্পোনেন্ট। এইটাকে আমি বলবো যে E2। আচ্ছা, এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হবে, তো থিটা নাকি? তাহলে এইটাকে বলতে পারি আমি E2 cos থিটা, আর এইদিকে আমি বলতে পারি E2 sin থিটা। দেখো, এই যে কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা, এরা দুজনকে ক্যান্সেল করে দেবে, কারণ E1 এর মান যা হবে E2 এর মানও তাই হবে। কেন হবে স্যার? কারণ এই যে এই দূরত্বগুলো তো একই দূরত্ব, কারণ লম্ব সমদ্বিখণ্ডকের উপরে নিচ্ছ। তাহলে এরা দুজনা যদি পরস্পরকে ক্যান্সেল করে দেয়, তাহলে পড়ে থাকছে কোনটা? শুধু এই দুটো পড়ে থাকছে। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো দিকটা কোন দিকে হবে, বুঝতে পারলে? তাহলে দিকটা হবে -x অক্ষ বরাবর। ওইটা তো -x অক্ষ, তাই না? তাহলে -x অক্ষ বরাবর। আচ্ছা, মাধ্যমের তড়িৎভেদ্যতার মাত্রা কী হবে? তুমি চাইলে বের করতে পারো, চলো বের করা যাক। মাধ্যমের তড়িৎভেদ্যতার মাত্রা কী হয়? মাধ্যমের তড়িৎভেদ্যতা মানে হচ্ছে কি ε0। তাহলে ε0 এর মাত্রা যদি বের করি, F = কী হবে বলো তো? 1/4πε0 Q1 Q2/r²। মনে রেখে দেবে, আমি কী করে আসছে সেটা একবার বলে দিচ্ছি, কিন্তু মুখস্থ রাখাই ভালো, কারণ তখন এত টাইম পাওয়া যাবে না। ঠিক আছে, আর এইটা একটু অড টাইপের, তো ওই জন্য। তাহলে 1/ε0 এর মাত্রা বের করব। Q1 এর মাত্রা কত? Q1 এর মাত্রা হচ্ছে কি I²T²। IT, Q = IT, তাহলে I²T², আর R এর মাত্রা হচ্ছে L²। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, ml কিউব, না ml-3। ও ε0 এর মাত্রা বের করছি না, দেখছো ভুল করছিলাম। তাহলে I²T²/ml³ T⁻²। তাহলে কত হবে উত্তর? তাহলে উত্তর হয়ে যাবে দেখো m⁻⁴ L⁻³ আর এইটা হয়ে যাবে T⁻⁴, তাই না? আরও একটা জিনিস হবে, আইটাকে লিখে নিই I²। ব্যাস হয়ে গেল, এইটা হবে উত্তর। দেখো ক্লিয়ার কিনা? ওকে, আশা করি ক্লিয়ার। তো এই ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম প্রচুর কোশ্চেন আমি প্রত্যেক দিন তোমাদের সলভ করাবো। পরপর ক্লাসগুলো করতে করতে যাও, দেখবে পরীক্ষা ভালো হতে বাধ্য। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।